Hello everyone, this is Internet Engineering class session. আমাদের ইন্টারনেট অ্যান্ড ওয়েব টেকনোলজি বা ইন্টারনেট টেকনোলজি বা ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং যেটাই আমরা এই কোর্সকে বলি না কেন, এটার জন্য ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডাব্লিউডাব্লিউ অ্যান্ড দ্য ইন্টারনেট, হোয়াট ইজ দ্য ডাব্লিউডাব্লিউ অ্যান্ড হোয়াট ইজ ইন্টারনেট অ্যান্ড দেন ইনক্লুডিং দ্য নেটওয়ার্ক, সেটাও আমাদেরকে জানতে হবে কারণ অনেকগুলি নেটওয়ার্কের সমষ্টিতেই তো একটা ইন্টারনেট or internet is the largest network around the world. ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নেটওয়ার্কটাই হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্ক, যেখানে আমরা যারা কানেক্টেড আছি এই সবাই মিলে একটা নেটওয়ার্ক, যারা নেটওয়ার্কের ইন্টারনেটে কানেক্টেড আছে। সো ফার্স্ট আমরা টার্মসগুলি একটু ওয়ান বাই ওয়ান একটু যদি বোঝার চেষ্টা করি। ফার্স্ট, হোয়াট ইজ ইন্টারনেট? আমরা হয়তো জানি যে ইন্টারনেটটা কি, ইন্টারনেটের মাধ্যমে যে ব্রাউজ করা যায়, বিভিন্ন সাইটে যাওয়া যায় অ্যাটসেট্রা। বাট একটা ডেফিনেশন আকারে যদি বলতে হয় যে হোয়াট ইজ ইন্টারনেট, রাইট ডাউন দ্য ডেফিনেশন অফ ইন্টারনেট, দেন ইউ হ্যাভ টু রাইট লাইক বুকে যে বইয়ে যেভাবে দেওয়া থাকে সেভাবে আমাদের কিছু লাইন লিখতে হয় স্ট্যান্ডার্ড ওয়েতে। আমরা যদি বলি যে দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল সিস্টেম, দ্যাট সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস দ্যাট ইউজ দ্য স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল সুইট বা টিসিপি আইপি, যেটা আমরা বলি। টিসিপি আইপি হচ্ছে, টিসিপির ফুল ফর্ম কি বলতেই হবে তোমাদের, এইগুলি তোমরা অনেক আগে করে আসছো। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি ইজ ইন্টারনেট প্রোটোকল, এটা পারা উচিত ছিল। দিস ইজ এ কমন প্রোটোকল। অনেক রকম প্রোটোকল দিয়ে আমাদের নেটওয়ার্কের হতে পারে, ডেটা পাস হয়, ইনফরমেশন আমরা করি, বাট হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল টু সার্ভ বিলিয়ন্স অফ ইউজার ওয়ার্ল্ড ওয়াইড। And what is 1 billion? Yes, and what is 1 million? আমাদের ভাষায় বলো না, লাখে কত, কোটিতে না লাখে, এটা বলো না। আমি 1 বিলিয়ন সমান কত কোটি তাই বলো, বা কত লক্ষ। 1 বিলিয়ন সমান 100 কোটি, আর 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 10 লক্ষ হচ্ছে 1 মিলিয়ন, ঠিক আছে? বা 10 মিলিয়নে 1 কোটি, 10 মিলিয়নে 1 কোটি, তাহলে 1000 মিলিয়নে 1 বিলিয়ন, তাই না? এখানে তো আমরা যে বাইট টাইট থেকে পড়েছি না, সব 1024 করে ইনক্রিজ হয়, বাট অ্যারাউন্ড 1000 টাইম আর কি। বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে ট্রিলিয়ন গেলেও 100 বিলিয়নে। তো এখানে হচ্ছে সব 3টা করে জিরো অ্যাড হয় এক্সট্রা করে। সো আমরা যেটা বলছিলাম যে সার্ভ বিলিয়ন্স অফ ইউজার ওয়ার্ল্ড ওয়াইড, মানে 100 কোটির উপরে ইউজারকে কানেক্ট করছে একটা নেটওয়ার্কের মধ্যে। দ্যাট নেটওয়ার্ক ইজ কল্ড দ্য ইন্টারনেট, and it is a network of networks that consist of millions of private, public, academic, business and government networks. তাহলে এটা নেটওয়ার্কগুলিরও আবার নেটওয়ার্ক। মনে করো যে আমার একটা অর্গানাইজেশনে অনেকগুলি পিসিস আর কানেক্টেড, সো দিস ইজ এ নেটওয়ার্ক। আবার আরেকটা অর্গানাইজেশন, আরেকটা বিভিন্ন ইউনিভার্সিটিস, বিভিন্ন অফিস, বিভিন্ন কোম্পানিজগুলি, তাদের নেটওয়ার্ক, তাদের তো একটা নেটওয়ার্ক আছে। ওই নেটওয়ার্কটাও আবার মেইন নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে, যাতে আমরা অন্য নেটওয়ার্কের রিসোর্সও আমরা পেতে পারি বা সেন্ড বা রিসিভ করতে পারি অ্যাটসেট্রা। সো হচ্ছে, তাহলে আমরা ইন্টারনেটটা বুঝলাম, এবং আমরা যদি এখন ডেফিনেশন আকারে বলি যে হোয়াট ইজ ইন্টারনেট, রাইট ডাউন হোয়াট ইজ ইন্টারনেট, তাহলে তোমরা কি লিখবা? তোমরা তোমাদের মতো বইয়ের ভাষায় সুন্দর লিখতে পারো যে দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস। দেখো খুবই সিম্পল কিছু ওয়ার্ড দিয়ে ডেফিনেশনটা করা, খেয়াল রাখলেই আমরা সুন্দর করে লিখতে পারবো। সো দ্য গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার্স and that is suitable for and standard that is used for standard internet protocol suite to serve billions of users worldwide, and it is a network of networks that consist of million of private, public, academic, business and government networks. Now come to what is WWW. WWW stands for World Wide Web, এতটুকু আমরা সবাই জানি, abbreviated as WWW and commonly known as the web. আমরা ওয়েবকেও WWW বদলে ওয়েবও বলি আমরা।
আমরা ওয়েবসাইট বলি, ওয়েবসাইট আসছে পরে। তো ইজ এ সিস্টেম, মানে ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ এ সিস্টেম অফ ইন্টারলিঙ্কড হাইপারটেক্সট ডকুমেন্টস। Interlinked hypertext documents accessed via the internet. ইন্টারনেটের মাধ্যমে যে হাইপারলিঙ্ক ডকুমেন্টগুলিকে অ্যাক্সেস করা হচ্ছে সেই সাইটগুলি হচ্ছে আমাদের, সেই সিস্টেমটাই হচ্ছে আমাদের www। অ্যান্ড উইথ এ ওয়েব ব্রাউজার, যে কোনো একটা ওয়েব ব্রাউজারের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি উইথ এ ওয়েব ব্রাউজার one can view web pages that may contain text, image, video or different illustration or other multimedia and negative between them via hyperlinks. হাইপারলিঙ্কের মাধ্যমে বা একটা লিঙ্কের মাধ্যমে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যেতে পারি এবং সেই ওয়েবসাইটে আমরা এরকম বিভিন্ন রকম ইনফরমেশন ভিউ করতে পারি। তাহলে www সহজ কথায় যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের শর্ট ফর্ম, সেই জিনিসটাকে আমরা করছিলাম। And then the emergence of web between the summers of 1991 and 94, the load of the first web server rose steadily, মানে এটা রাইজের থেকে রোজ আসছে, রোজ মানে নট দ্য রোজ ফ্লাওয়ার, হ্যাঁ। তো স্টেডিলি বাই এ ফ্যাক্টর অফ 10 every year. In 1992 academia and in 1993 industry was taking notice. World Wide Web Consortium formed in September 94 with a base at MIT in USA and INRIA with in France and now also at Keio University in Japan. তো ওয়েবের এমার্জেন্সটাকে বলছে, অ্যান্ড উইথ দ্য ড্রামাটিক ফ্লাড অফ রিচ ম্যাটেরিয়াল। আচ্ছা এটুকু বাদ দিয়ে দ্য সেকেন্ড পার্ট হ্যাজ এইট টু হ্যাপেন। ফার্স্ট পার্টটা তো ওইটা কথা বলছে, সেকেন্ড পার্ট ইজ এইট টু হ্যাপেন বাট দেয়ার আর সাইন্স অ্যান্ড প্ল্যান্স হুইচ মেক আস কনফিডেন্ট দ্য গ্রেট নিড ফর ইনফরমেশন অ্যাবাউট ইনফরমেশন টু হেল্প আস ক্যাটাগরিয়াইজ, সর্ট, pay for own information is driving a design of language for the web designed for processing the machines rather than the people. আচ্ছা এটাকে আমরা একটু সংক্ষিপ্ত করলাম। আমরা ওয়েব সার্ভারের বিষয়ে আসি। ওয়েব সার্ভার বিষয়টা তো আমরা শুনেছি, তাই না, যে নামটা তো অ্যাটলিস্ট শুনেছি। সো টু ভিউ অ্যান্ড ব্রাউজ এ পেজ অন দ্য ওয়েব অল ইউ নিড টু এ ওয়েব ব্রাউজার। যে কোনো ওয়েবসাইট দেখার জন্য আমরা ব্রাউজার লাগে, এটা জানি ভালো করেই। টু পাবলিশ পেজেস অন দ্য ওয়েব ইউ নিড এ ওয়েব সার্ভার। মানে আমরা এই ওয়েবসাইটটা পাবলিশ করব কোথায়? পাবলিশ করার জন্য আমাদের একটা ওয়েব সার্ভার লাগবে, যে সার্ভারে আমাদের ফাইলসগুলিকে রাখবো, রেখে ওই সার্ভারটা অলওয়েজ কানেক্টেড থাকবে ইন্টারনেটে। অ্যান্ড ইউজার্স কী করবে, ওই যে সার্ভারে যেখানে আমার ওয়েবসাইটের ফাইলসগুলি রেখেছি সেই ফাইলসগুলিকে যখনই অ্যাক্সেস করতে চাইবে সে প্রেস করবে হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসে। ওয়েবসাইটের অ্যাড্রেসে যখন লিখে এন্টার করবে, হিট করবে, তখন ওয়েবসাইটের অ্যাড্রেসে যখন হিট করবে তখন হচ্ছে ওই অ্যাড্রেসটা যেই আছে সেই অ্যাড্রেসটার রিলেটেড যে ফাইলসগুলি আছে সার্ভার স্টোর্ড, সেই স্টোর্ড ফাইলসগুলিকে তখন শো করবে। তাহলে আমরা ওয়েব সার্ভার বলছিলাম টু ভিউ অ্যান্ড ব্রাউজ পেজেস অন দ্য ওয়েব all you need a web browser. To publish pages on web you need a web server. A web server is a program that runs on a computer and is responsible for replying a web browser request for files. So তোমরা কনসেন্ট্রেট করো এখানে লাইনসগুলিতে। So request for the files, and you need a web server to publish documents on the web. When you use a browser to request a pigeon of website, that browser makes a web connection to
to a server using HTTP protocol. HTTP is another protocol, and I think you know the full meaning of HTTP. Right. And what is the meaning of HTTPS? Secured hypertext transfer protocol, secured hypertext transfer protocol के S টা হচ্ছে security purpose এ যুক্ত হয়, যেটা HTTP কে আরো সিকিউর করে that protocol, and the browser then forms the information it got from the server. Server accepts the connections, sends the content of the requested files and then closes. তাহলে ওয়েব সার্ভারের বিষয়টা আমরা মোটামুটি বুঝলাম যে ওয়েব সার্ভার হচ্ছে মেইনলি কাজ করে আমাদের ফাইল আদান প্রদানে হেল্প করে, মানে আমাদের ইউজার যখন রিকোয়েস্ট সেন্ড করে সার্ভার সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে থ্রু একটা প্রোটোকলের মাধ্যমে, এবং সেই যেইটা ইউজার দেখতে চাচ্ছে সেই পেজটা তার সামনে ভিউ করে, দ্যাট মিনস ওই ডেটাটা সেন্ড করে। নেক্সট হচ্ছে ওয়েব ব্রাউজার, যেটা আমরা একেবারে কমনলি জানি, বিভিন্ন রকম ব্রাউজার আমরা সবসময় ইউজ করি। সো ওয়েব ব্রাউজার বিষয়টা আমরা খুব ভালো মতো জানি, তারপরেও একটু সংক্ষিপ্ত আকারে যদি বলি, so a web browser is the program you use to view pages and navigate the world wide web, বা www বা ওয়েব পেজেস গুলিকে আমরা ভিউ করতে অ্যান্ড নেভিগেট করতে আমরা যেই প্রোগ্রামটাকে ইউজ করি, দ্যাট ইজ কল্ড এ ওয়েব ব্রাউজার, অ্যান্ড এ ওয়াইড অ্যারে অফ ওয়েব ব্রাউজার ইজ অ্যাভেলেবল ফর জাস্ট অ্যাবাউট এভরি প্ল্যাটফর্ম ইউ ক্যান ইমাজিন। মানে যেই যে প্ল্যাটফর্মগুলি আমাদের হতে পারে, আমরা কম্পিউটারে ইউজ করি, হচ্ছে মোবাইলে ইউজ করি বা বিভিন্ন ডিভাইস যেই ইউজ করি, দিস আর দ্য প্ল্যাটফর্মস, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্যই আলাদা আলাদা বেশ কিছু এইরকম ওয়েব ব্রাউজার আছে, যার ভিতর থেকে আমরা আমাদের পছন্দ মতো ব্রাউজারটাকে ইউজ করতে পারি, বা যেটা মার্কেটে বেশি চলে সেরকম আমরা একটা ব্রাউজার ইউজ করে থাকি সাধারণভাবে। মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার for example is included with Windows and Safari is included with macOS, মানে উইন্ডোজের সাথে তোমাকে এই ব্রাউজারটা ফ্রি দিয়ে দেয়, ইনস্টলড অবস্থায় দিয়ে দেয়, যেরকমটা ম্যাকওএসের সাথে আমাদের সাফারি ইনক্লুড করে দিয়ে দেয়। অ্যান্ড্রয়েডের সাথেও এরকম কিছু আছে, বা আমরা এখানে অ্যান্ড্রয়েডের সাথে আমাদের ওই ব্র্যান্ডের যে ব্রাউজার, স্যামসাং ফোন হলে স্যামসাং ওয়েব ব্রাউজার, এই টাইপের ব্রাউজারগুলি ওই অ্যান্ড্রয়েডের সাথে দিয়ে দেয়। মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে এরকম একটা ওয়েব জানা যে এখন আমাদের যে সবাই কম বেশি ইন্টারনেট ইউজ করবো, সো এরকম একটা সফটওয়্যার দিয়েই দেওয়া হয় কমনলি। নেটস্কেপ নেভিগেটর অ্যান্ড অপেরা আর অল অ্যাভেলেবেল ফর ফ্রি। এই যে নেটস্কেপ নেভিগেটর এবং অপেরা, এগুলিও ওয়েব সার্ভার বলছি, ওয়েব ব্রাউজার, বাট এই ব্রাউজারগুলি ফ্রি ফর ইউজ, মানে আমরা ফ্রিলি ডাউনলোড করতে পারবো, অ্যান্ড উই ক্যান ইউজ দিস। হোয়াট দ্য ব্রাউজার ডাজ, ব্রাউজার কি করে, আমরা ওয়েব ব্রাউজার তো জানলাম, তো ওইখান থেকে আমাদের আইডিয়া চলে আসছে যে ব্রাউজার কি করে। ব্রাউজার সহজভাবে আমাদেরকে ওয়েব পেজগুলিকে সুন্দরভাবে দেখাতে হেল্প করে, মানে আমাদের সামনে একটা স্ট্রাকচারড ওয়েতে যে টেক্সটগুলি, মানে যে ওয়েব পেজটা ডিজাইন করা হয়েছে, সেই ওয়েব পেজটা যে তৈরি করেছে সে তো খুব সুন্দর করে তৈরি করছে, বাট আমরাও যখন ভিউ করছি তখন যদি ওইটা সঠিকভাবে স্ট্রাকচারড ওয়েতে না আসে, তাহলে আমরা প্রপারলি জিনিসটা দেখতে বা সুন্দরভাবে জিনিসটা দেখতে বা বুঝতে অসুবিধা হয়। তো এই ব্রাউজার আমাদের হচ্ছে যে সুন্দরভাবে আমাদের কন্টেন্টটাকে প্রেজেন্ট করে। তো হোয়াট ব্রাউজার ডাজ, দ্য কোর পারপাস অফ এ ওয়েব ব্রাউজার ইজ টু কানেক্ট টু ওয়েব সার্ভার। মেইন কাজ কি, মানে হচ্ছে কোর পারপাস, মানে প্রধান পারপাস আর কি, প্রধান কাজ বলতে পারো, যে দ্য কোর পারপাস অফ এ ওয়েব ব্রাউজার is to connect a web server, request documents, and then properly format and display those documents. তাহলে কাজের ধাপটাকে একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমাদের কি করছে, কানেক্ট করছে আমাদের ওয়েব সার্ভারের সাথে। ব্রাউজারের কাজ কি, ব্রাউজারটা আমাকে কানেক্ট করছে একটা ওয়েব সার্ভারের সাথে। আমি যদি এখন
মাইক্রোসফট ওয়ার্ড লিখে ওপেন করে এখানে লিখলাম যে www.google.com, তাহলে কি গুগল পেজে আসবে? আসবে না। কিন্তু আমি যদি মনে করো মাই কম্পিউটার চালু করে এখানেও লিখি, পুরোনো ভার্সনগুলিতে আসতো, বাট এখন আর এটাও আসে না। মাই কম্পিউটারে লিখে আমরা দেখি একটু, এখন ট্রাই করেই দেখি যে আমাদের আসে কিনা। মনে করো আগে এরকম মাই কম্পিউটারে এই জায়গায় যেখানে লিখতে হয়, আমরা যদি এখানে লিখতাম www.google.com লিখলাম, তো সরাসরি আবার ব্রাউজারকে ডাইরেক্ট করে দিচ্ছে। দেখো যে ব্রাউজারের একটা পেজে এসে এইটা চলে আসছে, কিন্তু আগে সরাসরি এইখানেই আসতো, মানে এইখানেই ব্রাউজারটা ওপেন হতো যখন আগের ইন্টারনেট এক্সপ্লোরারসগুলি ছিল। তো এনিওয়ে আমাদেরকে ওই ডাইরেক্ট করে দিচ্ছে আমার ডিফল্ট ব্রাউজারে, কারণ ক্রোম আমার এখানে ডিফল্ট ব্রাউজার। আমার এখানে কয়েকটা ব্রাউজার থাকতে পারে, একটা কম্পিউটারে কয়েকটা ব্রাউজার রেখে আমি যে কোনো একটাকে সেট অ্যাজ ডিফল্ট করে দিলে ওই ডিফল্ট ব্রাউজারকে ডাইরেক্ট করে দিচ্ছে। সো তাহলে আমাদের চারটা ধাপে কাজ করছে। এক হচ্ছে কানেক্ট টু দ্য ওয়েব সার্ভার, দেন রিকোয়েস্ট ডকুমেন্ট, মানে যেই ইনফরমেশন, ডকুমেন্ট বলতে যেই টেক্সট হোক, ইমেজ হোক বা অ্যাটসেট্রা যা কিছু আমরা চাচ্ছি সেই ওয়েবসাইটে, সেই ডকুমেন্টটাকে নিচ্ছে অ্যান্ড দেন প্রপারলি ফরম্যাট। একটু আগেই যেটা বলছিলাম যে একটা কন্টেন্ট শুধু আসলেই হবে না, এটাকে সুন্দর করে, বিভিন্ন ওয়েবসাইটগুলি দেখো যে কত সুন্দর করে ইনফরমেটিভ ওয়েতে সাজানো থাকে কন্টেন্টসগুলি, তো সেইটাকে বলা হচ্ছে ফরম্যাট আর কি। তো ফরম্যাট করবে অ্যান্ড ডিসপ্লে দোজ ডকুমেন্টস, ওইগুলিকে প্রপারলি ফরম্যাট করে ডিসপ্লে করবে, আমাদের সামনে প্রেজেন্টও করবে। তোমরা কী করতেছো নাফিস? খেয়াল করো, একটু মনোযোগ দাও। সহজ জিনিস, তারপরেও এইগুলি অনেক সময় অনেক কিছু অজানা কিছু চলে আসে। তাছাড়া এই বিষয়গুলি ইগনোর করার মতো না, কারণ একদম ফান্ডামেন্টাল থেকে যদি না বুঝে সামনের দিকে আগায়, পরবর্তীতে দেখা যায় যে অনেক জিনিসের একটু কনফিউশন থেকে যায়। সো একটু খেয়াল করব। অ্যান্ড ওয়েব ব্রাউজার্স ক্যান অলসো, হোয়াট ডাজ ওয়েব ব্রাউজার ডু বা হোয়াট দ্য ওয়েব ব্রাউজার ডাজ, এটার আমরা কন্টিনিউ করছিলাম যে দ্য ওয়েব ব্রাউজার ক্যান অলসো ডিসপ্লে ফাইলস অন ইয়োর লোকাল কম্পিউটার, download files that are not meant to be displayed, and each web page is a file written in a language called hypertext markup language. HTML একটা ল্যাঙ্গুয়েজের ভাষা, তোমরা বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ জানো, তার মধ্যে HTML একটা কমন ল্যাঙ্গুয়েজ যেখানে সাধারণত ওয়েবসাইট লেখা হয়ে থাকে। এছাড়াও আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ওয়েবসাইট লেখা যায়, বা বিভিন্ন এখন টেমপ্লেটও পাওয়া যায়। টেমপ্লেটগুলি আর কিছুই না, ব্যাকগ্রাউন্ডে এরকম HTML কোড, CSS কোড, জাভাস্ক্রিপ্ট কোড অথবা PHP কোড লেখা আছে। সেই কোডগুলিকেই আমাদের একটা ডিজাইন ফরম্যাটে রেডি করে দেওয়া হয়েছে, যে আচ্ছা যারা এক্সপার্ট ইউজার না তাদের জন্যে, তারা সহজেই যেন একটা ওয়েবসাইট তৈরি করতে পারে। এগুলি ফ্রিও কিছু আছে, কিছু প্রাইস বেসডও আছে, মানে পারচেস করে নিতে হয়। বিভিন্ন রকম আমাদের এরকম হচ্ছে ওয়েব পেজ অ্যাভেলেবল, যেটাকে আমরা ক্যান কাস্টমাইজ মোর। অ্যান্ড দেন দ্যাট HTML includes the text of the page, a description of its structure, মানে স্ট্রাকচার মানে আমাদের কোথায় কি থাকবে, একটা তো ফ্রেম থাকতে হবে। তোমরা তো বেসিক ওয়েবসাইটের কাজ যদি কিছু করে থাকো, জানো যে আগে একটা ফ্রেম মতো তৈরি করে নিতে হয়, সেই ফ্রেমের মধ্যে পার্ট বাই পার্ট লিখতে হয়, এবং ওই ফ্রেমটা যে লাইন ড্র করা ফ্রেম সেরকম না, কোড লিখেই ফ্রেম করা হয়। তো সেটা বলছে যে HTML দ্যাট ইনক্লুডস দ্য টেক্সট অফ দ্য পেজ, এ ডেসক্রিপশন অফ ইটস স্ট্রাকচার অ্যান্ড লিঙ্কস টু আদার ডকুমেন্টস, ইমেজেস অ্যান্ড আদার মিডিয়া। এগুলির সাথে লিঙ্কিংও করে, মানে আদার ডকুমেন্ট বা ইমেজ বা মিডিয়া, সেটার সাথে লিঙ্কিংয়ের কাজটাও এই হচ্ছে আমাদের ওই ব্রাউজারের মাধ্যমে আমরা এই করতে পারি। Next, come to the protocol. In computing, a protocol is a set of rules which is used by computers to communicate with each other across a network. কি বুঝলা এইটুকু, এবার আমাকে বোঝাও। এই যে প্রথম লাইনটা বললাম, in computing a protocol is a set of rules which is used by computers to communicate with each other across a network. এটা কি বুঝলা? আচ্ছা,
হ্যাঁ, সেই রুলসগুলি থাকে, এই রুলসগুলিকেই বলা হয় প্রোটোকল। প্রোটোকলের মধ্যে একটা কমন প্রোটোকলের কথা একটু আগে আমরা বলছিলাম, এইচটিটিপি প্রোটোকল না, টিসিপি/আইপি, কন্ট্রোল প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকলে দুইটা ভার্সন আছে, IPv4, IPv6। IPv4 এ কি করা হয়, আইপি ভার্সন 4 হচ্ছে যে নর্মাল যে আইপি অ্যাড্রেসগুলি আমরা লিখি, মনে করো 192.168.100.120। তো তোমরা তো জানো যে প্রত্যেকটা রেঞ্জ, এখানে 4টা পার্ট, হ্যাঁ, 1 2 3 4, এই 4টা পার্ট যে দিস ইজ কল্ড IPv4। এই 4টা পার্টের প্রত্যেকটার আবার একটা রেঞ্জ আছে, যে 192.168, এইগুলি নেটওয়ার্কের ক্লাসিফিকেশন আছে। তোমরা তো নেটওয়ার্ক কোর্স করেছিলা, নেটওয়ার্ক কোর্সের মধ্যে ওই আইপি অ্যাড্রেসের ক্লাসিফিকেশন, যে কতগুলি ক্লাসে আইপি অ্যাড্রেস হয়, এই বিষয়গুলি আছে। আমরাও প্রয়োজনে এক একটা ক্লাসে ডিসকাস করব আবার। তো এই যে প্রোটোকল, আইপির ভার্সন 4 একটা আছে, আর IPv6 আর একটা ভার্সন আছে, IPv6। IPv6 এর মধ্যে কি হয়, এখানে তো 4টা, এরপরে আরও 2টা ডট দিয়ে সামথিং এবং সামথিং, এরকম 6টা পার্টে থাকে আর কি, অ্যাড্রেসটা থাকে। এবং অ্যাড্রেসের সাথে একটা সাবনেট মাস্ক থাকে এবং একটা ডিফল্ট গেটওয়ে থাকে। ডিফল্ট গেটওয়ে সাধারণভাবে ওই যেই সার্ভারের নেটওয়ার্কের আন্ডারে, মানে এই নেটওয়ার্কটা যে সার্ভারের আন্ডারে, সেই সার্ভারের অ্যাড্রেসটাই সাধারণভাবে ডিফল্ট গেটওয়েতে দেওয়া হয়। অ্যান্ড সাবনেট মাস্ক বিষয়টা আলোচনার সময় আনবো, আজকে এখন এটা নিয়ে না বলি। সাবনেট মাস্ক কি, যে মানে অনেক সময় অটোমেটিক নিয়ে নেয়, আইপি অ্যাড্রেস বসায় ট্যাব প্রেস করলে সাবনেট মাস্কটা ওই একটা নেটওয়ার্কের মধ্যে নতুন একটা নোড কানেক্ট করি যখন, সাবনেট মাস্কটা অটোমেটিক নিয়ে নেয়। দ্যাট লুকস লাইক সামথিং লাইক দিস, যে সাবনেট মাস্ক 255.255.0.0, সামথিং লাইক দিস, বাট 4টা পার্ট। এবং যেটা এখানে বলছিলাম যে প্রত্যেকটা পার্টের মিনিমাম আর ম্যাক্সিমাম রেঞ্জ সেম, সেটা কত বলতে পারো, কত থেকে কতর মধ্যে হতে পারে? যে 192 লিখছি বা 168 লিখেছি, এটার মিনিমাম ভ্যালু কত হতে পারে আর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? কত থেকে কত রেঞ্জের মধ্যে ভ্যালু নিয়ে আইপি অ্যাড্রেস হতে পারে? আমি 192 জায়গায় এটা কি 492 হতে পারে, বা 168 জায়গায় 268 হতে পারে? Then tell me the range from where to where. So this is the minimum range, 0 is the minimum range and 255 is the maximum range. So this range can be from 0 to 255. This is the range. এটাই জিজ্ঞাসা করছিলাম, এটা তোমরা জানতে হয়তো, কিন্তু এই যে দেখো যে বলতে পারলা না। আমি জানি এটা তোমাদের জানার কথা, যে আইপি, কারণ তোমরা নেটওয়ার্কিং এর একটা কোর্স করে আসছো, অ্যাটলিস্ট বেসিক কিছু আলোচনা হলেও সেটার মধ্যে এই আলোচনাগুলি আসার কথা আর কি। সো আমরা বলছিলাম প্রোটোকল নিয়ে। তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ইজ প্রোটোকল, অ্যান্ড এ প্রোটোকল ইজ এ কনভেনশন অর স্ট্যান্ডার্ড দ্যাট কন্ট্রোলস অর এনেবলস দ্য কানেকশন, কমিউনিকেশন অ্যান্ড ডেটা ট্রান্সফার বিটুইন কম্পিটিং এন্ড পয়েন্টস। এন্ড পয়েন্টটা তো বুঝতে পারছি যে আমাদের সিগন্যালটা কোথায় যেয়ে শেষ হচ্ছে, মানে একটা ফাইল রিকোয়েস্ট করা হলো, মনে করো এই যে এখান থেকে আমি এখানে আছি। নেটওয়ার্কটা আসলে, ইন্টারনেট নেটওয়ার্কটা আসলে কিন্তু অনেক ব্যাপক। আমরা আজকেই দেখবো, এরপরে স্লাইডের মাধ্যমে দেখবো, এখন তো টেক্সট দেখছি, এরপর স্লাইড দেখাবো। অ্যান্ড ইন দ্যাট স্লাইড তোমরা দেখবা যে আমরা, দিস ইজ মাই পিসি, হ্যাঁ, দিস ইজ মাই পিসি। তো এইখান থেকে আমি কিছু একটা রিকোয়েস্ট করলাম, অ্যান্ড দিস ইজ ক্লাউড, ক্লাউড মিনস ইন্টারনেট। আমি যখন একটা ফাইল মনে করো রিকোয়েস্ট করলাম, সেইটা এইখানে একটা কোনো কম্পিউটারে আছে, দিস বিলংস টু ইন লাইক ইউএসের কোনো একটা সার্ভারে আমি একটা কোনো ফাইল চাচ্ছি, সেই ফাইলটা মনে করো একটা ক্লাস নোটই আমি খুঁজছি, সেই ক্লাস নোটটা আমি খুঁজে পেলাম এমন একটা সার্ভারে, সেটা আছে ইউএসের একটা কম্পিউটারে, বাট কানেক্টেড টু ইন্টারনেট। অ্যান্ড আই হ্যাভ পারমিশন, দিস ইজ ওপেন অ্যাক্সেস আর কি, তার মানে আই হ্যাভ পারমিশন টু কালেক্ট দ্য ফাইল। সো আমি যখন এখান থেকে রিকোয়েস্ট করি, এইটা কি সরাসরি ক্লাউডে যাচ্ছে, ক্লাউড থেকে সরাসরি এটাই যাচ্ছে, এবং এখান থেকে আবার ক্লাউড হয়ে মানে এই যাচ্ছে, এই আসছে, এবং এখান থেকে আমার কাছে সরাসরি আসছে, জাস্ট এতটুকুই কিন্তু না। এই যে ক্লাউডে যাচ্ছে, ক্লাউডের আইডিয়াটা কিন্তু ব্যাপক। এইখান থেকে তুমি মনে হচ্ছে যে এখান থেকে আমি ইন্টারনেটে দিলাম, ইন্টারনেট থেকে ওইখানে গেল, ওখান থেকে আবার ইন্টারনেট হয়ে আমার কাছে চলে আসলো।
যেটা আমাদের যে উইন্ডোজের কানেক্টিভিটির মধ্যে সহজে দেখায় যে ইওর পিসি ইন্টারনেট অ্যান্ড লাস্টে আরেকটা থাকে। সো ব্যাপারটা এরকম না, এই নেটওয়ার্ক থেকে অনেকগুলি নেটওয়ার্ক পার হয়ে তারপরে যায়। হয়তো এইটা এখানে মাঝে আছে মনে করো হংকং, তারপরে মাঝে আছে এখানে দুবাই, তারপরে আছে এখানে অস্ট্রেলিয়া, তারপরে আছে মনে করো নিউজিল্যান্ড। তো এরকম আমার ওয়েটা যাচ্ছে যে আমার এটা এখান থেকে হংকংয়ে যাবে রিকোয়েস্টটা, হংকং থেকে ক্লাউডেও যেতে পারে, আবার অন্য ওয়ে হয়ে ক্লাউডেও যেতে পারে। ফেরার সময় যে এই পথেই আবার ফিরবে তা না, ফেরার সময় হয়তো দিস আর দ্য ফর এক্সাম্পল, তো এইখান থেকে হয় অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড হয়ে তারপর আমার কাছে ফিরছে। মাঝে অনেকগুলি নেটওয়ার্ক আছে এবং এইসব দেশের সার্ভার হয়ে ফেরে কিন্তু। তাহলে এটা আসবে সামনে আলোচনায় আসবে, তখন আরেকটু ডিটেলস আমরা দেখব। সো এটা ডিরেক্টলি একদম না, এবং এটা মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে। এটা যে এতগুলি দেশ ঘুরে আসছে বলে সময় লাগবে তা না, এইটার যে ব্যাকবোন থাকে ফাইবারের, সেই ব্যাকবোন ফিউ টেরাবাইট ডেটা পার সেকেন্ড ট্রান্সফার করে। তার মানে কোটি কোটি ইউজার তো ডেটা রিকোয়েস্ট করছে। বাংলাদেশেই ধরো, মনে করো এই ল্যাপটপ ফ্রম বাংলাদেশ, এখানে বাংলাদেশের শুধু আমরা না, বাংলাদেশ থেকে অ্যাট এ টাইম লক্ষ লক্ষ লোক ব্রাউজ করছে বিভিন্ন জায়গায়। সবাই যে এক করছে তা না, বিভিন্ন জায়গায় ব্রাউজ করছে। বাট কিছু তো কমন সাইট আছে, কিছু কমন সাইটে সবাই ব্রাউজ করে, যেমন জিমেলে ঢুকে, গুগলে সার্চ করে, তারপরে যার যার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে। কারণ আজকাল তো অনেক সফটওয়্যারই, আমরা বলছিলাম যে অনেক সফটওয়্যারই ওয়েব বেসড। আর ওয়েব বেসড মানে ওই সফটওয়্যারটি ইন্টারনেট থেকে চলে। ইন্টারনেট না থাকলে আমার কোম্পানির সফটওয়্যার, কিন্তু ইন্টারনেট না থাকলে চলছে না। সেরকমভাবেও অনেক সময় সফটওয়্যারগুলি করা হয় যাতে রিমোট লোকেশন থেকেও সেম সফটওয়্যার সেম ফাংশনালিটি নিয়ে ইউজ করা যায়। যেমন মনে করো iOS-এ তোমরা তোমাদের স্টুডেন্ট পোর্টালে ঢুকবা, তো তোমরা স্টুডেন্ট পোর্টাল, এটা তো তোমার পোর্টাল, তোমার পার্সোনাল পোর্টাল, তোমার অর্গানাইজেশন iOS, বাট নেট নাই, তুমি কি ঢুকতে পারো, দেখতে পারো? তার মানে ওই জিনিসটাই এইভাবে কানেক্ট করা আছে আর কি। আমাদের সার্ভারটা ভেতরে কানেকশনটা ডিরেক্টলি না করে থ্রু ইন্টারনেট করে দেওয়া আছে। আবার অনেক সময় এরকমও হয় যে আমি এই iOS-এর নেটওয়ার্কের মধ্যে আসলেই আমি অ্যাক্সেস করতে পারবো, আমার ইন্টারনেট লাগবে না, সেটাও করা যায়। সো আমরা তাহলে প্রোটোকল জিনিসটা নিয়ে বললাম। প্রোটোকলের পরে আসছে যে ইন্টারনেট প্রোটোকল স্যুট, যে TCP/IP ইজ ইন্টারনেট প্রোটোকল স্যুট, সেইটা নিয়ে এখানে বলা হচ্ছে বিকজ দিস ইজ দ্য মোস্ট অর কমন used protocol in internet. So the internet protocol suite is a set of communication protocols used for the internet and other similar networks, and it is commonly also known as TCP/IP, named for two of the most important protocol, that is the transmission control protocol TCP and the internet protocol IP, which were the first two networking protocol networking protocol defined in this standard. স্ট্যান্ডার্ডের মধ্যে ফার্স্ট যে দুইটা হয়েছে, দিস আর দ্য টু, TCP অ্যান্ড IP। সো দুইটাকে একসাথে আমরা ইউজ করি, TCP/IP, TCP/IP প্রোটোকল বলি, যেরকমটা আমরা একটু আগে দেখছিলাম। নাও হাউ টু বিল্ড এ ওয়েবসাইট। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা যেহেতু দিস ইন্ট্রোডাক্টরি ক্লাস, সো প্রত্যেকটা বিষয়ে আমাদের একটু নলেজ রাখি আগে, বেসিক নলেজ। সো হাউ টু বিল্ড এ ওয়েবসাইট, এইটার উপরে যদি আমরা একটু বলি যে ইটস এ গুড আইডিয়া টু ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড ডিজাইন ইয়োর সাইট। কী ধরনের সাইট করব এবং কেমন ডিজাইন হবে, এইটা আগে একটা চিন্তা করে নাও। এটা হলো প্রথম কাজ, যেটা বলছে that way you will give yourself direction and you will need to recognize less later. To design your site, figure out why you are creating this site. কেন আমি একটা ওয়েবসাইট তৈরি করব, এটা কেন তৈরি করব? What do you want to convey? 2 নম্বরে হচ্ছে think about your audience. এইটা যারা দেখবে তাদের কথা চিন্তা করো, যে আমার অডিয়েন্স মিনস হচ্ছে আমার এইটা যারা ওয়েবসাইটটা যারা দেখবে তারা এটা দেখে কি মনে করবে বা কেমনভাবে নিবে, সেটাও চিন্তায় রাখতে হবে। যে এইটা মনে করো ফরিদে তৈরি করা ওয়েবসাইট, আচ্ছা ফরিদ এরকম একটা ওয়েবসাইট তৈরি করলো যেটার মধ্যে ধরো মানে কোনো স্ট্রাকচার নাই, কোনো কিছু ঠিক মতো বোঝা যাচ্ছে না, তারপরে কোনো হচ্ছে হাবিজাবি কিছু দিয়ে রাখলো,
তো এরকম আসলে আমরা আমরা প্ল্যান করব যে আমরা এটা ওয়েবসাইটটা কাদের জন্য করছি। আর প্রথম প্ল্যান হচ্ছে যে আমরা কেন করছি, ওয়েবসাইটটা কেন করব, মানে এই যে একটা ওয়েবসাইট আমরা করব এটা কেন। নেক্সট হচ্ছে 2 নম্বরে যেটা বলছিলাম যে থিঙ্ক অ্যাবাউট ইউর অডিয়েন্স, হাউ ক্যান ইউ টেইলর ইউর কানেক্ট content to appeal to this audience. That means আমরা বলছিলাম যে how can you tailor your content to appeal to this audience. For example, should you add lots of graphics or it is more important that your page download quickly. এখন আমাদের দেশে ইন্টারনেট স্পিড স্লো, তুমি তোমার টার্গেট পিপুল হচ্ছে যে তোমার পরিচিত সার্কেল সবই হচ্ছে এই জোন রিলেটেড। তো এই জোনে যদি আমার ভিউয়ার থাকে বেশি, তাহলে আমি জানি যে এই জোনে তো ইন্টারনেট স্পিড তুলনামূলক কম রেদার দ্যান ইউরোপ আমেরিকার চেয়ে। তাহলে আমি এমন যদি একটা ওয়েবসাইট তৈরি করি যেটার ভিতরে অনেক ভারী ভারী গ্রাফিক্স ছবি দিয়ে রাখলাম, তাহলে ওই পেজটা লোড হতে তো সময় লাগবে। আমার পেজের ওয়েট যদি হয় 100 MB, তাহলে 100 MB তো আমাকে লোড হতে হবে। তাহলে এই যে লোড হবে, তাহলে আমার যে অডিয়েন্স যারা ওয়েবসাইট দেখবে তারা তো বিরক্ত হয়ে যাবে, কারণ দেখো যে ছবি একটা একটা করে আস্তে 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 আসছে, তারপর একটা ছবি আস্তে 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 আসছে। তো এরকম আসার চেয়ে আমার জন্য যদি এরকমভাবে সাইটটা তৈরি করি যাতে সাইটটা ক্লিক করলে যতটা সম্ভব দ্রুত সাইটটা লোড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা ওয়েব পেজের মধ্যে অনেক হাই রেজুলেশনের কোনো গ্রাফিক্স দেওয়ার কোনোই দরকার নেই। তাহলে আমাদের যদি এরকম বড় সাইজের কোনো ছবি থাকে, সেটাকে আমরা যে কোনো এরকম টুলস আছে কম্প্রেস করে নিতে পারি। যতটুকু সম্ভব ডেটাকে লস করে ফাইলটাকে কম্প্রেস করে নিলে আমরা দেখা যাচ্ছে যে একটা 5 MB সাইজের ইমেজকে আমরা দেখা যাচ্ছে যে 100 কিলোবাইটে কনভার্ট করতে পারি। বাট রেজুলেশন লস তো হবে অবশ্যই, কিন্তু এতটা লস হবে না যে মোটামুটি একটা স্ক্রিনের একটা ওয়েব পেজের যে সাইজ, ওই সাইজের মধ্যে পরিষ্কার বোঝা যাবে না। বা যদি আমার 100 কেবিতে না হয়, আমি আরেকটু বাড়াই 150 কেবিতে করি, তাও 5 MB মানে 5000 কেবি থেকে 150 কেবিতে আমরা কনভার্ট করে নিতে পারি। এরকম অনেক টেক্সট ফাইলকেও কনভার্ট করা যায়। পিডিএফ ফাইল অনেক বড়, পিডিএফ ফাইলটাকে স্মল পিডিএফ এরকম কনভার্টার আছে, কনভার্ট করেও ছোট করে নেওয়া যায়। বা কোনো ডকুমেন্ট ফাইল, আমি একটা পেজ স্ক্যান করলাম, ওটাও তো একটা ইমেজ আকারে চলে আসে, বা অনেক সময় পিডিএফ আকারেও চলে আসে। বাট পিডিএফ আকারে আসলেও একটা বা দুইটা পেজের ওই পিডিএফের সাইজটা বেশ বড় হয়, যেটাকে আমরা যদি ওয়েবসাইটে লোড করতে চাই তাহলে ওইটাকে অবশ্যই আমাদের কম্প্রেস করে এই সাইজের বিষয়টা খেয়াল রাখতে হয়। যে জিনিসটা আমরা এখানে বলছিলাম যে শুড ইউ অ্যাড লট অফ গ্রাফিক্স অর ইজ ইট মোর ইম্পর্টেন্ট দ্যাট ইয়োর পেজ ডাউনলোড কুইকলি, কোনটা বেশি জরুরি? তাহলে অবশ্যই সবাই চাইবে যে তার ওয়েবসাইটের পেজটা যেন কুইকলি ডাউনলোড হয়। তুমি কন্টেন্ট যেভাবে দাও, যা সাজাও, তুমি যা দেখাতে চাও, আমি তাই বলে কখনোই চাইবো না যে তোমার ওয়েবসাইটে আমি ঢুকে 3-4 মিনিট বসে থাকবো, আস্তে আস্তে লোড হবে। তো 3-4 মিনিট অনেক সময় ব্রাউজারও টাইম দেয় না, টাইম আউট হয়ে যায়। দেখছো যে অনেক সময় একটা ওয়েব পেজ আসতেছে না, কিছুক্ষণের মধ্যে না আসলে টাইম আউট হয়ে যায়, তখন আবার রিলোড দেওয়া লাগে। তো এটা অনেক একটা বোরিং ওয়ার্ক। এবং নেক্সটে আমি আর তখন চাইবো না যে আচ্ছা ফরিদের ওয়েবসাইটে তাহলে আর ঢুকবো না, না ওইটাই ঢুকে আমার অনেক ডেটা লস হয়, সাইটটা লোড হয় না, সাইটের মধ্যে যা দেখাতে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না, ধুর ওইটাই ঢুকবোই না, দেখবোই না। সো তার চেয়ে আমাদের এটা বেটার যে আমাদের এটা তাড়াতাড়ি পেজ, তোমরা দেখবা যে বিভিন্ন সময় ব্রাউজ করার সময় অনেক ই কমার্স সাইটে তোমরা ঢুকো, এখন 2-1টা ই কমার্স সাইট আছে ওই পেজ লোডই হতে চায় না। আবার অনেক ই কমার্স সাইট আছে যে ওই যে পেজ লোড হচ্ছিল না, যেমন একটা এক্সাম্পল যদি বলি যে ইগলু কোম্পানির ওয়েবসাইটে ঢুকো, পেজ লোডই হবে না, লোডই হবে না। ওদের কিন্তু অনেক প্রোডাক্ট না, হয়তো 30টা প্রোডাক্ট আছে, ওইটাকেই তারা লোড করতে পারছে না। অথচ তুমি মনে করো ইভ্যালির পেজে ঢুকো, অ্যাজ এ এক্সাম্পল বলছি, এখানে থাউজেন্ডস অফ প্রোডাক্ট আছে, বাট অনেক দ্রুত ব্রাউজ করতে পারছি। এবং ইমেজগুলি যে পরিষ্কার আসছে তা না, ইমেজগুলি ছোট ছোট করে ফার্স্টে দেখাচ্ছি। এইবার তোমার স্পেসিফিকভাবে এখানে 100 ইমেজ আছে, সবগুলি ইমেজই তো আমার হাই কোয়ালিটি দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা ইমেজের একটা আইকনের মতো করে দিয়ে রাখলাম, কেউ যদি এইটাই ক্লিক করে দেন ওইটাকে জুম করে বড় করে দেখাবে। তার মানে অ্যাট এ টাইম আমার সবগুলি ইমেজ লোড হচ্ছে না, লোড হচ্ছে জাস্ট আইকনসগুলি। এবার যেই আইকনটায় আমি ক্লিক করছি ওই ফাইলটা ওই ফাইলটা তো লিঙ্ক করাই আছে, ওই ফাইলটা তখন আমাকে মোর রেজুলেশনে শো করছে। অ্যান্ড থার্ডে বলছে হাউ মেনি পেজেস উইল ইউ নিড। আমরা একটা ওয়েবসাইট প্ল্যান করছি, বিল্ডিং এ ওয়েবসাইট,
অ্যান্ড ইউ আর প্ল্যানিং টু বিল্ড এ ওয়েবসাইট। সো থার্ড তোমাকে চিন্তা করতে হবে, এইগুলি হচ্ছে আগে একটু কাগজে স্কেচ করে নিয়ে দেন আমরা স্টার্ট করব যে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করব, কার সাথে কোথায় লিঙ্ক দিব, কোন পেজের সাথে কোন পেজ লিঙ্ক করব, আর কতগুলি পেজ আমাদের দরকার। কারণ আলাদা আলাদা ইনফরমেশন, ওয়েবসাইটের পেজের কিন্তু লিমিট নাই। আমি চাইলে মনে করো এই 1000 পেজের একটা বই ওয়েবসাইটের একটা পেজে দিয়ে দিতে পারি। স্ক্রল করে যাবা, নিচে নামতেই থাকবে 1000 পেজের একটা বই, আমি জাস্ট লাইন বাই লাইন চলে আসবে। কোনো পেজ এখানে যেমন ওয়ার্ডে যে এখানে পেজ শেষ, এখান থেকে নতুন পেজ শুরু হয়েছে, এই ডিভিশনও দেখাবে না। দেখেছো তো তোমরা ওয়েবসাইটে, বা যে কোনো একটা ফাইলকে, ওয়ার্ড ফাইলকে, একটা বড় একটা ওয়ার্ড ফাইলকে সেভ অ্যাজ HTML করে দেখে যখন এটা ব্রাউজারে চালাবে তখন দেখবে যে এটা কন্টিনিউয়াস ফাইল চলে আসে। সো আমাদের এই জন্যে যে, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে ওই পুরো পেজটা তো অনেক লম্বা, তো পুরো পেজটা লোড হতে তো অনেক সময় লাগবে। তার চেয়ে যদি এরকম করি আমরা যে ওই 1000 পেজের যা ইনফরমেশন আছে সবই আমার ওয়েবসাইটে থাকবে, বা শুরুতে আমি একটা ইন্ট্রোডাকশন পেজ দিব এবং এখানে উপরে অনেকগুলি লিঙ্ক মেনু থাকবে, বা লেফটে বা রাইটে যেখানে দাও তোমার ইচ্ছা মতো পজিশনিং করে কিছু মেনু দাও, মেনুর আন্ডারে আরও সাব মেনু থাক ক্যাটাগরি ওয়াইজ। এবার যেইটা আমি দেখতে চাই সেইটাই ক্লিক করব। মনে করো আমি এখন আজকে এই টপিকটা দেখতে চাই, তাহলে ওই টপিকটায় ক্লিক করলে স্পেসিফিক ওই পেজটা ওপেন হবে। এবং আমি যদি এই 1000 পেজের বইটাকে আমি 100টা ভাগে ভাগ করে নেই, তাহলে প্রত্যেকটা গড়ে যদি 10 পেজ করে থাকে তাহলে মনে করো 10 কিলোবাইট করে একটা পেজের সাইজ। আর পুরোটা যখন ছিল তখন 1 MB ছিল, তাহলে 1 MB লোড করার চেয়ে আমার 10 KB লোড করাটা ইজিয়ার এবং ফাস্টার। সো এই কারণে, এবং এটা আরও বেশি হয় যখন বেশি ইউজার রিকোয়েস্ট করে সার্ভারকে, কারণ সার্ভারকেও তো এটা সার্ভ করতে হয়। তো এই কারণে ওই সকল ইউজার তো আর অ্যাট এ টাইমে একই অপশনটা দেখতে চাইবে না, এই পেজে ঢুকলেও বিভিন্ন আলাদা আলাদা অপশন দেখবে। সো এটা সার্ভারের জন্য ইজিয়ার হয় টু কমিউনিকেট অর টু সার্ভ দ্য কন্টেন্ট। অ্যান্ড হোয়াট সর্ট অফ স্ট্রাকচার উড ইউ লাইক ইট টু হ্যাভ? কোন ধরনের স্ট্রাকচার তুমি পছন্দ করছো এটা করার জন্য? এখন স্ট্রাকচার বলতে তোমরা বিভিন্ন রকম টেমপ্লেট বা ডিজাইন বিভিন্ন ওয়েবসাইটে দেখেছো, কোন ধরনের তোমার যেটা পছন্দ তুমি সেরকমভাবেই করতে পারো। ম্যানুয়ালি যদি নিজের জানা থাকে যে এইভাবে বাটন তৈরি করে, এইভাবে মেনু তৈরি করে, ম্যানুয়ালিও করতে পারি। অথবা আমরা যে কোনো টেমপ্লেট, আমাদের এরকম সফটওয়্যার PHPতে ঢুকলেও এরকম কিছু টেমপ্লেট দেওয়া থাকে কাস্টমাইজ, ওইটা থেকে শুরু করে দেন তুমি ওইটাকে মডিফাই করো, পজিশনিং করো, রিসাইজ করো, কালার চেঞ্জ করো, কন্টেন্ট অ্যাড করো, অ্যাটসেট্রা, কাজগুলি করতেই পারি আমরা। সো আমরা বলছিলাম অ্যান্ড হাউ মেনি পেজেস ইউ নিড, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে স্কেচ আউট ইয়োর সাইট অন পেপার। পেপারের মধ্যে তোমারটাকে একটা ডিজাইন ড্র করে ফেলো। যেমন আগের ক্লাসে আমরা করছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, একটা সফটওয়্যার তৈরি করব, আমাকে আগে পেপার আউট ওয়ার্ক করে নিতে হচ্ছে, পুরাটা ড্র করে নিচ্ছি, কিভাবে কাজটা ভাগ করব, কিভাবে কি করব, কিভাবে সলিউশন করব, কোন পার্টটা কোন ডেভেলপারকে দিয়ে করাবো, সেইগুলিকে কীভাবে এবার ইন্টিগ্রেট করে আমরা আসবো, সব কিছুই ওই আমরা স্কেচ করে নিয়ে সেই অনুযায়ী আগাই। তো এইভাবে একটা, যেহেতু একটা ওয়েবসাইটও ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে আগে আমরা প্ল্যানিংটা একটু ডিফারেন্ট হবে। প্ল্যানিংটা হচ্ছে যে আমরা ফার্স্টে স্কেচ করে নিব এই 4টা পয়েন্ট, যে আমরা মানে ফিগার আউট হোয়াই ইউ আর ক্রিয়েটিং, কেন তুমি এটা তৈরি করবা, কেন ওয়েবসাইটটার দরকার কি। ওয়েবসাইট তো হাজার হাজার লক্ষ লক্ষ আছে, তোমারটার কেন দরকার, স্পেসিফিকভাবে সেইটা পয়েন্ট আউট করবো। অ্যান্ড তুমি এটা কাদের জন্য করছো, ডু ইউ ওয়ান্ট টু কনভে অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইউর অডিয়েন্স, কাদের জন্য করছো, অ্যান্ড হাউ মেনি পেজেস ইউ নিড, কতগুলি পেজ দরকার, সেই পেজগুলিকে কীভাবে অর্গানাইজ করবো, অ্যান্ড স্কেচ আউট দ্য সাইট অন এ পেপার, অ্যান্ড দেন হচ্ছে আমরা আস্তে আস্তে শুরু করব আমাদের ওয়েবসাইটের কাজ আর কি। তো নেক্সটে আছে হচ্ছে HTML বলার আগে স্লাইড আকারেই আছে, আমাদের কিছু আলোচনা তো চলেই আসছে, স্লাইড আকারে একটু দেখি। হোয়াট ইজ দ্য ইন্টারনেট? সো আমরা যেটা বলছিলাম ওই জিনিসগুলি, নতুন কিছু কি এখানে আছে, কালেকশন অফ কম্পিউটার্স networked together use the standards based on ICP, data broken down into packets. This is a new concept, data broken down into packets. সো আমরা যখন ইন্টারনেটের ভিতরে কোনো ফাইলকে পাস করি, মনে করো এখান থেকে আমার একটা ফাইল সেন্ড করব লাইক 1 MB,
ইটস এ স্মল সাইজ। 1 MB ফাইলের একটা 1 MB সাইজের একটা ফাইল আমি মনে করো সেন্ড করব। তো এই ফাইলটা আমার কি যাচ্ছে, এখানে তো অনেকের ডেটা যাচ্ছে, এখানে আরও অনেক কম্পিউটার আছে, তো আরও অনেক কম্পিউটার থেকে সবাই তো পাঠাচ্ছে ডেটা, সবার ডেটার সাথে তো আমার ডেটাটাও মিক্স হয়ে যেতে পারে। তো এই ডেটাটা সিকিউরডভাবে কিভাবে যায়? প্রত্যেকটা ডেটা খামের মতো করে, মানে প্যাকেট আকারে যায়, যাতে মিক্স আপ না হয়ে যায়। মনে করো আমি একটা মেইল পাঠালাম, হ্যাঁ, যে হাই নাফিস হাউ আর ইউ, একটা মেইল সেন্ড করে দিলাম। আবার তুমি দেখা গেল যে তানভীর একটা মেইল সেন্ড করলো, আমাকে সেন্ড করছে, বা মনে করো নাফিসকেই সেন্ড করছে যে নাফিস তো তুমি কি করতেছো। দুইজনের মেলটা সরাসরি একই টাইমে দিলাম, তো এক জায়গায় যে পৌঁছাচ্ছে, দুইটা তো মিক্স আপ হয়ে যেতে পারে, ওয়ার্ডসগুলি তো মিক্স আপ হয়ে যেতে, ক্যারেক্টারগুলি তো মিক্স আপ হয়ে যেতে পারে। কিন্তু হয় না কেন? এই যে এত কোটি কোটি ডেটা কন্টিনিউয়াস আপ ডাউন করছে একই কেবলের মধ্যে দিয়ে, ডেটা তো মিক্স আপ হয়ে যাচ্ছে না, বিকজ প্রত্যেকটা ডেটা সিকিউরড ওয়েতে প্যাকেট হয়ে যায়। সেই প্যাকেটটাকে সেন্ড হয়। প্যাকেটটা কেমন সেন্ড হয়? মনে করো যে আমি একটা মেসেজ পাঠালাম, হাই দেয়ার হাউ আর ইউ। এই পুরাটা মানে আরও বড় মনে করো একটা সেন্টেন্স আছে, এই পুরাটাকে আমার একটা প্যাকেটের যে সাইজ আছে, সাইজে যদি না হয়, আমার এতটুকুকে মনে করো এইচ পর্যন্ত একটা প্যাকেটে ধরলো, একটা প্যাকেট হয়ে গেল। সেকেন্ড, এইখান থেকে আরেকটা প্যাকেট শুরু হবে, এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট আকারে, এবং এই প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা নাফিস, বা নাফিসের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, বা কোনোভাবে বোঝানো আছে যে দিস ইজ ফর নাফিস অ্যান্ড দিস ইজ অলসো ফর নাফিস। সো এইটা ফ্রম মি ইটস সেন্ট টু দিস স্পেসিফিক ডেস্টিনেশন। তো মিক্স আপ হয়ে যাবে না। তো এইটাই বলছে যে ডেটা ব্রোকেন ডাউন ইন্টু প্যাকেটস। এটা তো একটা ছোট দেখালাম যে একটা টেক্সট, এখন যখন একটা বড় ফাইল হয়, তোমরা তো এইটুকু জানো যে কম্পিউটারের সকল ফাইল ইজ ব্রোকেন ডাউন ইন্টু বাইনারি। একটা ইমেজ হোক, একটা যে কোনো ফাইল হোক, এইটা 0-1-এ কনভার্ট হয়ে যায়, এবং সেই 0-1টাকে এরকম প্যাকেট আকারে আমি যে এই যে হাই দেয়ার এই ওয়ার্ডটা কিন্তু যাবে না, যাবে হচ্ছে এইটা কনভার্টেড বাইনারি, সেটা যাবে। আর ও যখন ওর মেলটা রিসিভ করে যে কোনো একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে বা একটা ইমেল ক্লায়েন্টের মাধ্যমে যখন ওপেন করবে, তখন ওই বাইনারিটা এবার কনভার্ট হয়ে যাবে টেক্সটে, অর ইমেজে, অর ভিডিও, যা আমি সেন্ড করেছি সেই ফরম্যাটে আবার কনভার্ট হয়ে যাবে। তো এই যে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, এই ব্রেকন ডাউন প্যাকেটগুলিকে আমরা 1 by 1 ডেস্টিনেশনে যাই, অ্যান্ড allows for different computer platforms to communicate based on globally unique address for each node. নোড মানে তো আমরা জানি যে প্রত্যেকটা পয়েন্ট, দিস অল কম্পিউটার্স আর ওয়ান নোড, মানে যত জায়গায় কানেকশন গেছে, নেটওয়ার্কের কানেকশন যত জায়গায় কানেক্টেড হয়েছে, দ্যাট ইজ নোড। দিস ল্যাপটপ অ্যান্ড দিস মোবাইল ইজ অলসো 2 নোডস। যত জায়গায় আমার নেটওয়ার্ক কানেক্টেড হয়েছে, দিস আর নোডস। অ্যান্ড নেক্সটে আসছে হচ্ছে দ্য ইন্টারনেট নেটওয়ার্ক। ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে যেমন আমরা যে বিভিন্ন লোকেশনের কম্পিউটার, 5টা লোকেশনে 5টা কম্পিউটার আছে, সবারই ডেটা কানেক্টেড হচ্ছে ইন্টারনেটে, ডেটাটা আদান প্রদান হচ্ছে, এবং দেখো যে বোথ ওয়ে অ্যারো আছে, মানে সেন্ড অ্যান্ড রিসিভ হচ্ছে, বাট মাঝখানে আরও কিছু ওয়েতে সেন্ড অ্যান্ড রিসিভ হয়, সেটা আস্তে আস্তে অ্যাডভান্স ওয়েতে আসবে। যেমন আমরা যে একটু আগে বলছিলাম যে সরাসরি যে ক্লাউডে যাচ্ছে, ক্লাউড থেকে সরাসরি আসছে, এরকম না, মাঝে অনেক জায়গায় ভায়া হয়ে আসতেছে, সেই ভায়া হওয়ার ওয়েটা আস্তে আস্তে অ্যাডভান্স এসে আসবে। অ্যান্ড ইউজিং দ্য ইন্টারনেট যখন ইউজ হয়, তো আমাদের এই কয়েকটা লেয়ার থাকে, লেয়ারের মধ্যে ফার্স্টে ইউজার থেকে দেখো বোথ ওয়ে অ্যারোগুলি খেয়াল রাখতে হয়। অনেক সময় যখন আমরা বিভিন্ন ডায়াগ্রাম আমাদের সামনে আসে, ডায়াগ্রামের মধ্যে এরকম ফ্লোটা দেখানো থাকে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। সো অনেক সময় 1 ডাইরেকশনাল অ্যারো থাকে, ওয়ান সময় 2 ডাইরেকশনাল অ্যারো থাকে। তো 2 ডাইরেকশনাল অ্যারো থাকলে সেগুলিকে খেয়াল করতে হয় যে আচ্ছা আমার কম্পিউটার থেকে ডেটা ইন্টারনেটে যাচ্ছে, আবার ইন্টারনেট থেকেও ডেটা কম্পিউটারে আসছে। সেম ওয়েতে এই কম্পিউটার থেকে আমাদের কম্পিউটার যে ইউজ করছে সেটা একটা ইউজার লাগবে, অটোমেটিক তো আমাদের হচ্ছে না। তো ইউজার কি করছে, কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, হতে পারে এটা কোনো ব্রাউজার বা কোনো সফটওয়্যার, অ্যাপ্লিকেশনের মাধ্যমে TCP/IP প্রোটোকলকে রিকোয়েস্ট করছে, অ্যান্ড থ্রু দিস প্রোটোকল আমরা কানেক্টেড হচ্ছে ইন্টারনেটের সাথে, TCP/IP প্রোটোকলের সাথে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে তখন এই যে ডেটাটা ইন্টারনেটে পাস হচ্ছে।
এবং অন দ্য অপোজিট ডাইরেকশন ইন্টারনেট থেকে টিসিপি/আইপি হয়ে এগেইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজারের কাছে তার যে ইনফরমেশনটা ভিউ করতে চাই সেই ইনফরমেশনটা আমরা এগেইন ভিউ করতে পারছি। So this is the using the internet model. And computer to access internet, 3 requirements, 3টা রিকোয়ারমেন্ট আমাদের দরকার একটা কম্পিউটারে ইন্টারনেট ইউজ করার জন্য। So first one is application. Many application are available, যেটা আমরা বলছিলাম বিভিন্ন রকম কমিউনিকেট করার জন্য, অ্যাক্সেস করার জন্য বিভিন্ন ইমেল ক্লায়েন্ট হতে পারে, বিভিন্ন রকম ওয়েব ব্রাউজার হতে পারে, বিভিন্ন রকম সার্ভার, বিভিন্ন রকম ফাইল ট্রান্সফার প্রোটোকল হতে পারে, ভিডিও কনফারেন্সিং প্লাস আদার্স, এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস অর সফটওয়্যারস আমাদের দরকার যেটার মাধ্যমে অ্যাক্সেস করা যায় আমাদের টিসিপি/আইপি কানেকশন। অ্যান্ড টিসিপি/আইপি কানেকশনকে বলছে যে স্ট্যান্ডার্ড ইন কম্পিউটার অপারেটিং সিস্টেম অ্যান্ড ইন্টারফেস টু ইন্টারনেট। আর থার্ড ওয়ান হচ্ছে ইন্টারনেটের একটা কানেকশনও দরকার। এই 3টা জিনিস হলে আমরা ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবো। নেক্সট ওই যে জিনিসটা বলছিলাম ওইটাই একটা ডায়াগ্রাম আকারে দেখানো হচ্ছে এখানে, যে ইউজার তার অ্যাপ্লিকেশনগুলি কি, অ্যাপ্লিকেশন আর দিজ আর দ্য অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে আসছে টিসিপি/আইপি প্রোটোকলে। টিসিপি/আইপি হচ্ছে ইনক্লুডেড উইথ দ্য কম্পিউটার অপারেটিং সিস্টেম। ইউজুয়ালি অপারেটিং সিস্টেমের সাথে বিল্ট ইন আকারে ওই সফটওয়্যারটা, টিসিপি/আইপি যে সফটওয়্যার, এই প্রোটোকল টাইপের সফটওয়্যারটা ইনস্টল থাকে। তো টিপিক্যালি যেটা বলছে যে ইনক্লুডেড উইথ দ্য অপারেটিং সিস্টেম ইউজুয়ালি, অ্যান্ড একটা ইন্টারনেট কানেকশন তো আমাদের লাগবে। আমরা থার্ড যেটা বলছিলাম সেটার মাধ্যমে ডেটাটা ইন্টারনেটে পাস হচ্ছে। অ্যান্ড এখানে টিসিপি/আইপিতে বলছে টিসিপি/আইপির পরে যে ইন্টারনেটে কানেক্ট হচ্ছে এই অংশটা, এইটা আগের স্লাইডটাই ছিল, খেয়াল করো। আগের স্লাইডে এখানে বলছিলাম যে ইন্টারনেট কানেকশন দিস পার্টটা, এখানে জায়গা হয়নি দেখে ওই স্লাইডটাই ব্রেকডাউন করে পরের ধাপে দেখানো হচ্ছে। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড দিস ইজ দ্য টিসিপি/আইপি অ্যান্ড লাস্টে ইন্টারনেট কানেকশন ইজ দ্য থার্ড রিকোয়ারমেন্ট। তো থার্ড রিকোয়ারমেন্টটাকেই এই যে এই স্লাইডে দেখাচ্ছি আমরা, যে এই যে রিকোয়ারমেন্ট, এইখানে ইন্টারনেট কানেকশনের জন্য আমাদের কি দরকার, একটা ইন্টারনেট কানেকশন নিব, তার জন্য আমাদেরকে কিভাবে কানেক্ট হব। কানেকশনের তো অনেক ওয়ে আছে ইন্টারনেটের সাথে, তার মধ্যে এরকম বলছে যে 4টা পয়েন্ট। প্লেন ফোন লাইন, ফোন লাইনের মাধ্যমে আমরা কানেক্ট হতে পারি ইন্টারনেটে। হায়ার স্পিড ফোন লাইন আছে, যেমন আইএসডিএন বা ডিএসএল, এগুলি হাই স্পিড ইন্টারনেট লাইন প্রোভাইড করে থ্রু ফোন লাইন। আরেকটা আছে নর্মাল ফোন লাইনের মাধ্যমে, ওই যে বিটিসিএল যেটা দেয়, ওই টেলিফোন লাইন থেকেই মডেম হয়ে আমার ইন্টারনেট ইউজ করতে পারি, বাট এটার স্পিড লিমিটেড। বাট যদি আমরা হায়ার স্পিড আইএসডিএন বা ডিএসএল টাইপের লাইন ইউজ করি তাহলে এখানে হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারবো, লাইক ব্রডব্যান্ড। আর ব্রডব্যান্ড তো নিচে আসেই, কেবল মডেম, আমরা কেবলের মাধ্যমে মডেম দিয়েও কানেক্ট হতে পারছি। যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে, তার থেকে আমি কেবল কানেক্ট করে আমার মডেমে আসছি, আমার মডেম থেকে আমার পিসিতে আসছি। অ্যান্ড ইথারনেট, যেটা আমরা এইখানে ইউজ করছি, ক্যাট6 ক্যাট5 কেবলের মাধ্যমে কানেক্টেড হচ্ছে, দিস ইজ কল্ড দ্য ইথারনেট কানেকশন। তো এরকম ডিফারেন্ট ওয়েতে উই ক্যান কানেক্ট থ্রু ইন্টারনেট। অ্যান্ড এক্সাম্পল, হোয়াট ইজ দ্য থ্রোপুট? থ্রোপুট মিনস হচ্ছে দ্য অ্যামাউন্ট বা অ্যামাউন্ট অফ ক্যাপাসিটি অফ দিস সিস্টেম। এই ইন্টারনেট সিস্টেমের ক্যাপাসিটি কি, যে দ্য রিয়াল ইন্টারনেট ইজ ভেরি লার্জ স্কেল অ্যান্ড ডাইনামিক। এখানের ক্যাপাসিটিটা ডে বাই ডে ইনক্রিজিং, মানে এটা দেখাচ্ছে যে আমার 100, 500, 150, 250, 10, 300, এটা হচ্ছে এমবিপিএস মানে মেগাবাইট পার সেকেন্ড আকারে দেখাচ্ছে। সো বিভিন্ন রকম ক্যাপাসিটির আমরা অ্যামাউন্টে ডেটা ট্রান্সফার করতে পারি আর কি। 100 এমবিপিএস হতে পারে, 50 এমবিপিএস অর 500 এমবিপিএস, বিভিন্ন এমবিপিএসের স্পিডে ডেটা ট্রান্সফার হচ্ছে। অ্যান্ড হোয়াট ইজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব? আমরা একটু আগে অনেক আলোচনা করলাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নিয়ে, সো স্কিপ করছি দিস স্লাইড। অলমোস্ট একই কন্টেন্ট, যে www সার্ভার কীভাবে করে, কী কাজ করে, কি মনিটরে কি, আমি একটু দেখি কি দেখতেছো তোমরা। না, তা এদিকে বাদ দিয়ে ওইদিকে এত মনোযোগ কেন? এটা কি কি চলতেছে? উইন্ডোজ আপডেটের দিকে তাকায় থাকার কিছু আছে? আচ্ছা, স্লাইডের দিকে দেখো। হ্যাঁ, স্লাইড খেয়াল করো তো, 10 মিনিটস।
অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা WWW যেটা বলছিলাম আমরা এইটা কিভাবে কাজ করে, তো কম্পিউটার থেকে সার্ভার হয়ে TCP/IP হয়ে এটা একটা সেট আমরা বলছি। এই সেটে কী কী ডেটা রিসাইডস অন সার্ভার, এইটা কি করছে রিকোয়েস্ট রিসিভড ডেটা সেন্ড, মানে রিকোয়েস্ট করছে বোথ ওয়েতে, এক হচ্ছে রিকোয়েস্ট রিসিভড আর এক হচ্ছে ডেটা সেন্ড। তো ডেটা আদান প্রদান হচ্ছে এবং এখানেও রিকোয়েস্ট সেন্ড ডেটা রিসিভড। তো এখানে ওই রকম সেট আছে, একটা ব্রাউজার আছে, একটা কম্পিউটারের সাথে একটা ব্রাউজার আছে এবং TCP/IP প্রোটোকল দিয়ে কানেক্টেড আছে থ্রু ইন্টারনেট। এবং এই যে ইন্টারনেট যে এরিয়াটা, এইখান থেকে ডেটাটা আদান প্রদান হচ্ছে। সো ক্লায়েন্ট ক্লিকস অন দ্য হাইপার লিঙ্ক অ্যান্ড ডেটা উইল বি রিসিভড। ক্লায়েন্ট হাইপার লিঙ্কে ক্লিক করলে ওই হাইপার লিঙ্কে যেই পেজটা আছে ওই পেজটা ওপেন হবে, অথবা যদি হাইপার লিঙ্কে কোনো ফাইল দেওয়া থাকে সেই ফাইলটা ডাউনলোড হবে। তো একটা পেজ ওপেন হওয়া মানেও কিছু ডেটা তো আমার অ্যাক্সেস হচ্ছে, কিছু ডেটা রিসিভ হচ্ছে, দেখেই তো ফাইলটা ওপেন হচ্ছে। অথবা যদি ফাইলটা সরাসরি আমি ফাইল আকারে ডাউনলোড করি, লাইক একটা ইমেজ বা একটা টেক্সট ফাইল হতে পারে, সেটা ডাউনলোড হয়ে যাবে। সো দিস ইজ দ্য মডেল ফর WWW। অ্যান্ড WWW হাইপারলিঙ্ক কি আমরা একটু আগেই বলছিলাম। অ্যান্ড হোয়াট আর দ্য ব্রাউজার্স, ইউ নো ভেরি ওয়েল হোয়াট আর দ্য ব্রাউজার্স। অ্যান্ড ওয়েব পেজ অ্যান্ড HTML, আমরা HTML এর ফুল ফর্ম বলছিলাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ইউজেস ট্যাগস, বিভিন্ন রকম ট্যাগ ইউজ করা হয়, তোমরা দেখো যে এরকম ট্যাগ লেখা হয়। তো ইউজেস ট্যাগস দ্যাট অ্যালাউ ব্রাউজার টু চেঞ্জ দ্য ফরম্যাট অ্যান্ড টুলস টু হেল্প রাইট HTML ওয়ার্ড ফ্রন্ট পেজ অ্যাটসেট্রা। বিভিন্ন ওটা টুলসের ভিতরে আমরা HTML লিখে ওইটাকে ফাইলটাকে সেভ করতে পারি। আমি ওয়ার্ড ফাইলের ভিতরেও কোডটা লিখতে পারি, নোটপ্যাডের মধ্যেও কোডটা লিখতে পারি। সেভ করার সময় সেভ করব ফাইল নেম .html, দেন দিস ফাইল উইল বি ওপেন ইন এনি ব্রাউজার, মানে ওইটা HTML ফাইল আকারে সেভ হয়ে যাবে। এটার জন্য লেখার জন্য আলাদা কোনো সফটওয়্যার প্ল্যাটফর্ম আমাদের দরকার নাই, সিম্পলি নোটপ্যাড আর মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লিখতে পারি। অ্যান্ড সি রেফস অন ওয়েবসাইট, রেফারেন্সেস অন ওয়েবসাইট। অ্যান্ড HTML এলিমেন্ট, HTML এ যে ট্যাগের কথা বলা হচ্ছিল এখানে সেই ট্যাগেরটা আবার আসছে। তো অ্যান HTML এলিমেন্ট মে ইনক্লুড এ নেম, সাম অ্যাট্রিবিউটস অ্যান্ড সাম টেক্সট অর হাইপার টেক্সট। যেমন ট্যাগ নেম, মাঝে টেক্সট, আবার ট্যাগ নেম ক্লোজ। ট্যাগ যে নেম স্টার্ট করলাম, দেখো স্টার্টিংয়ের সময় এই হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, আর যখন আমরা এই ট্যাগটাকে ক্লোজ করছি, ট্যাগ নেমটা ক্লোজ করছি, একটা স্ল্যাশ খালি আছে, স্ল্যাশ দিয়ে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করি। অথবা ট্যাগ নেমের সাথে অ্যাট্রিবিউট নেমও দিতে পারি, দিয়ে অ্যাট্রিবিউট নেম ইকুয়াল টু আর্গুমেন্ট, এভাবেও লেখা যায়, আর্গুমেন্ট দিব আর দিয়ে আমরা হচ্ছে ওইটাকে ক্লোজ করে দিচ্ছি। অথবা ডিরেক্টলি ট্যাগ নেম আকারেও আমরা যখন কিছু HTML এর প্র্যাকটিস দেখব, কিছু ওয়েবসাইটের প্র্যাকটিস দেখব, সফটওয়্যার টেস্টিংয়েও কিছু HTML সাইট টেস্টিং করবা, তখন এইগুলি আর ক্লিয়ার হতে পারবা। HTML টেক্সট এলিমেন্টে এই যে H1 ফর হেডার 1, হেডিং 1, আমরা হেডিং 1 থেকে হেডিং 1 টু হেডিং 6 পর্যন্ত যেতে পারি, মানে H1 টু H6 পর্যন্ত বিভিন্ন হেডার যদি আমরা দিয়ে তার মধ্যে এখানে কিছু লিখি, তাহলে ওই লেখাটা ওই হেডিংয়ের যে স্টাইল আছে, মানে বড় করে বোল্ড করে এরকম দেখাবে। তো যারা নর্মালি HTML ইউজ করে তারা ওই H1 দিলে আউটপুট কি আর H6 দিলে আউটপুট কি এটা দেখে রাখে, মানে শেখা হয়ে যায় খুব সহজেই। আমরা যদি লিখি H1 দিয়ে মাঝে লিখলাম, মনে করো যে কোনো একটা লাইন, একটা সেন্টেন্স দিয়ে H1 ক্লোজ করলাম, নেক্সট লাইনে H2 দিয়ে ওই সেন্টেন্সটাই আবার কপি পেস্ট করে দিলাম। এইভাবে H1 থেকে H6 পর্যন্ত একটা ওয়েবসাইটের মানে একটা জায়গায় লিখে ওইটাকে যখন রান করবা, তখন তুমি H1 H2 লিখতে পারো, দিস ইজ H1 টেক্সট, দিস ইজ H2 টেক্সট। এভাবে লিখে টেস্ট করলে প্রত্যেকটার আউটপুট কেমন আসে এই আইডিয়াগুলি আমাদের চলে আসবে। মানে এগুলি একদম ওয়েবসাইট শুরুর সময় বেসিক কাজ যখন শেখা হয় তখনই এইগুলিকে জেনে নেওয়া হয় যে আমার হচ্ছে এই হেডার 6 রকম হেডারের কথা বলছে, কোন হেডারটা অ্যাপ্লাই করলে আউটপুটটা স্ক্রিনে কেমন দেখা যাবে। এবং ক্রস ব্রাউজারও চেক করে নিতে হয়, যে আমি দেখলাম যে মাইক্রোসফট বলছি গুগলের ক্রমে ঠিক আসছে, ভালো আসছে, মাইক্রোসফটের এজে যায় দেখতেছি যে না ওটা প্রপারলি দেখা যাচ্ছে না। বা আমি একটা ফ্রেম আকারে করছি, 3টা কলাম করেছি, ফার্স্টে লেফট সাইডে আমি একটা মেনু রাখছি, মাঝে আমি কন্টেন্টগুলি বর্ণনা করছি, রাইট সাইডে আমি আবার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন স্ক্রল হয়ে যাবে আমার, এরকমভাবে একটা ওয়েবসাইট তৈরি করলাম। তো ওয়েবসাইটটা মনে করছি যে আমি যেটা বলছিলাম যে ক্রমে যখন ওপেন করছি হ্যাঁ পারফেক্ট, কিন্তু আমি মজিলাতে ওপেন করছি, আমি দেখছি যে না ঠিকঠাক মতো আসছে না, একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে। তো এইগুলিকে ক্রস প্ল্যাটফর্ম চেক করেও নিতে হয়।
ভালো করে, যাতে ওয়েবসাইটটা যে কোনো ইউজার যে কোনো ব্রাউজার থেকে ওপেন করুক না কেন আর যে কোনো প্ল্যাটফর্ম থেকে ওপেন করুক না কেন আমাদের যেন প্রপারলি এটাকে শো করে। তারপরে যে বোল্ড করার জন্য আমরা বোল্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বি দেবো আর ক্লোজ করব অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরকমভাবে মাঝে এই ডট ডট জায়গায় আমি যা লিখবো ওই লেখাটা বোল্ড আকারে আমার HTML পেজে দেখায়। সেমভাবে এটা লিখবো, আন্ডারলাইন করতে পারি। অ্যান্ড ইউএল দিয়ে ফার্স্ট লাইন আমরা লাইনগুলিকে লিখবো যে ফার্স্ট লাইন অফ যেটা ডিসপ্লে করবে। তো এখানে আমরা হচ্ছে আন্ডার দিয়ে ওই ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এবং আন্ডারলাইন ক্লোজ করার আছে। সো হাইপার লিঙ্কের এই যে যেমন মনে করো এই সাইটটা দেখো, এখানে একটা কমপ্লিট ওয়েবসাইট আমরা মোটামুটি লিখেছি। কমপ্লিট ওয়েবসাইট বলতে একদম বেসিক। কি করব, আমাদের শুরুর কমন HTML দিয়ে শুরু করতে হয়, যেহেতু এটা একটা HTML ফাইল। HTML দিয়ে শুরু করে আমাদের হেড স্টার্ট করতে হয়, মানে হেডিংয়ে কি থাকবে, কতটুকু হেডিংয়ে থাকবে। তারপরে হেডের মধ্যে আমাদের দিতে হয় টাইটেল। টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে একদম ওই যে পেজের উপর দিয়ে যে টাইটেল এরিয়া, ওইখানে কি টাইটেল আসবে। তো এটার আউটপুটটা একটু তোমাদের আগে দেখায়নি, তারপর আবার এই পেজে আসছি, তাহলে জিনিসটা বুঝতে খেয়াল থাকবো। ওই পেজটা যখন রান করছি তখন আমার কাছে এই যে এই জিনিসটা আসছে। এইটা একটা ওয়েবসাইটে আমাদের এটা ওই যে ওই আগের ওই কোডটা রান করলে এখানে এরকম বড় করে এটা হেডার 1-এ লেখা আসছে। এখানে ওয়েলকাম টু HTML দেখো যে এটা আসছে, এখানে একটা ইমেজ আসছে, তারপরে এখানে একটা হাইপারলিঙ্ক আসছে যে এখানে ক্লিক করলে একটা কিছু একটা ওপেন হবে। কি ওপেন হবে সেই লিঙ্কটা আবার এটার ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। এখানে লেখা আছে দিস ইজ এ হাইপারলিঙ্ক বা এনিথিং এলস ইউ ক্যান রাইট। এবার আসি যে এই ওয়েব পেজটা তৈরি করার জন্য আমরা কি কোডিং করেছি সেটা একটু আগে যেটা দেখাচ্ছিলাম। সো আমরা এখানে HTML এক্সাম্পল লেখাটা কোথায় আসছে দেখো, এখানে কোথায় আসছে, টাইটেলে। তাহলে আমি যখন ব্রাউজারে নিব আমার এই ওয়েবসাইটটার এখানে শুধু মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার লেখা থাকলেই তো হবে না, আমার ওয়েব পেজের নাম তো আসতে হবে। সেইটা ইজ দ্য টাইটেল, দিস ইজ দ্য টাইটেল। তারপরে এইটা গেল হেডের পরে আমরা বডি পার্ট শুরু করছি। বডির মধ্যে হেডার 1-এ দিয়ে H1 বড়ও লেখা যাবে ছোটও লেখা যাবে। হেডার 1-এর মধ্যে লিখলাম HTML ইজ প্রিটি ইজি টু লার্ন, দিয়ে হেডার 1 ক্লোজ করে দিলাম। যে এতটুকু হেডার 1-এর সাইজটা তো দেখলাম যে বড় করে লেখা আসছে বোল্ড হয়ে টাইমস নিউ রোমান ফন্টে, কিন্তু ওই ফন্টটা ভালো লাগছে না। আমরা পরবর্তী চাইলে ফন্টও চেঞ্জ করতে পারি, যে আমি হেডার 1 স্টাইলে নিব বাট ওইটা টাইমস নিউ রোমান ফন্টে আসছে, আমি এই ফন্টটা আমার কাছে অত সুইটেবল মনে হচ্ছে না, আমি মনে করো ক্যালিব্রি ফন্টে নিব। তো ইউ ক্যান চেঞ্জ দ্যাট। অ্যান্ড তারপরে পি দিয়ে প্যারাগ্রাফ, পি ফর প্যারাগ্রাফ, ওয়েলকাম টু HTML দিস ইজ এ প্যারাগ্রাফ। এবং এই প্যারাগ্রাফটা এখান থেকে শুরু করে এখানে শেষ করে দিচ্ছি। চাইলে এটা আর বড় করা যায়, কোনো ব্যাপার না। তারপরে একটা ইমেজ আমরা ইনসার্ট করছি। ওই যে দেখছো একটা ওয়ার্ল্ডের ইমেজ ছিল, ওই ইমেজের একটা GIF ফাইল আমাদের কাছে কম্পিউটার স্টোর ছিল, যার কম্পিউটার স্টোর না, এটা ওয়েবসাইট থেকে নেওয়া হচ্ছে, যে এই ওয়েবসাইটে এইখানে এই ইমেজটা স্টোর আছে, ওই লিঙ্কটা আমি দিয়ে দিছি এখানে পেস্ট করে। তাহলে ওই লিঙ্কটা দেওয়াতে ওই ইমেজটা এখানে দেখাবে। তারপরে হারফে আসছে যে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিছি, দিস ইজ এ হাইপার লিঙ্ক। ওই যে নিচে যে হাইপার লিঙ্ক লেখা দিস ইজ হাইপার লিঙ্ক, ওই লেখাটা লিখে দিয়েছি। এবং ওই হাইপার লিঙ্কের ব্যাকগ্রাউন্ডে কোন লিঙ্ক আছে সেটা আমি যে ইঞ্জিনিয়ারিং অ্যাড্রেস এই সাইটটার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, বা যে কোনো সাইটের অ্যাড্রেস আমরা এখানে দিব, সেই সাইটের অ্যাড্রেসটাই আমাদের এই হাইপার লিঙ্কে ক্লিক করলে ওপেন হবে। তো আমরা বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ করে দিলাম, এবং ফার্স্টে HTML ওপেন করেছিলাম, HTML ক্লোজ করে দিলাম। মানে যেগুলি ওপেন করে আসছে সেগুলি সব ক্লোজ করে দিয়ে আসতে হয়। অ্যান্ড পুট দ্য অ্যাবভ টেক্সট ইন দ্য ফাইল নেম .html বা .htm, যে কোনো আকারে সেভ করি। ইউজ নোটপ্যাড আর সিমিলার টেক্সট এডিটর, যে কোনো একটা টেক্সট এডিটরে জাস্ট এতটুকু টাইপ করে, বাট তোমরা ইমেজের জায়গায় এই ইমেজের অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারো, এত বড় অ্যাড্রেস লেখার দরকার নেই। আমরা আমাদের লোকাল কম্পিউটারে যদি থাকে, লোকাল কম্পিউটারের কোনো ইমেজ দিয়ে টেস্ট করে দেখতে পারি। অ্যান্ড ওপেন ইউজিং ব্রাউজার, যে কোনো ব্রাউজার ইউজ করে এবার ওপেন করো। ফার্স্টে ফাইলটাকে লেখার পরে সেভ করো, দেন ওপেন করো। অ্যান্ড ব্রাউজার ইন্টারপ্রেটস ট্যাগস টু ডিসপ্লে কন্টেন্টস। তো কন্টেন্টগুলি আসবে, যে কন্টেন্টটা যে দেখতে যে আমাদের এরকম আসবে। গ্রোথ ইন দ্য নাম্বার অফ ওয়েব